সবাইকে নমস্কার। আজকের এই প্রেস কনফারেন্সে আমার সাথে উপস্থিত আছেন আমাদের মিডিয়া বিভাগের যিনি দায়িত্বপ্রাপ্ত কার্যকর্তা আমাদের তুষার ঘোষ, উপস্থিত আছেন আমাদের বিধায়ক বিশাল লামা। আজকে আপনাদের সামনে আমি বাংলার বিভিন্ন যে গণমাধ্যম, সেই গণমাধ্যমে বহুলভাবে প্রচারিত একটি ভিডিও তথা বাইটের কথাই আপনাদের সামনে আবার বিশেষভাবে তুলে ধরতে চাই। যে সন্দেশখালী নিয়ে বারবার তৃণমূল কংগ্রেস চেষ্টা করছিল স্টিং অপারেশনের ভিডিও বের করে প্রমাণ করার জন্য যে এই ঘটনা সম্পূর্ণভাবে মিথ্যে ঘটনা, মহিলাদের উপর এই ধরনের কোনো অত্যাচার হয়নি, বারবার তৃণমূল এটা চেষ্টা করছিল প্রমাণ করার। গতকাল থেকে যে ভিডিও সামনে আসতে শুরু করেছে, সেখানে তৃণমূল কংগ্রেসের পঞ্চায়েত সমিতির মহিলা সদস্যা তিনি এবং তার স্বামী দুজনেই অকপটে স্বীকার করেছেন। অবভিয়াসলি নিজেদের পরিচয়টা গোপন রাখার চেষ্টা করেছেন, কারণ প্রাণের সংশয় হয়ে যাচ্ছে, আপনারা তো দেখতে পাচ্ছেন। তারা স্বীকার করেছে যে এই ধরনের ঘটনা সন্দেশখালীতে ঘটেছে, মহিলাদের উপর অত্যাচার হয়েছে। শিবু হাজরা, উত্তম থেকে শুরু করে শেখ শাহজাহান, তারা এই ধরনের, উত্তম সর্দার থেকে শুরু করে শেখ শাহজাহান, তারা এই কাজ করেছে। শুধু তাই নয়, এমনকি তার সাথেও এই ধরনের ঘটনা ঘটেছে। এবং সেটা কে করেছে? তৃণমূলেরই দলের একজন নেতা, তার নাম বিষ্ণুপদ প্রামাণিক থেকে শুরু করে অন্যান্য যারা আছে, তারা সেই ঘটনা ঘটিয়েছে। শুধু তাই নয়, গতকাল রাত 2:35 নাগাদ প্রায় একজন মহিলাকে বেশ কিছু লোক তারা তুলে নিয়ে যাওয়ার চেষ্টা করে। আজকে যখন বিজেপির যারা প্রতিনিধি দল, তারা যখন মানুষকে আইনি সহায়তা দিতে সেখানে গেছিল, সেখানেও তাদের উপরে নানা ধরনের হামলার পরিস্থিতি তৈরি হয় এবং সেই মহিলারা, সন্দেশখালীর মহিলারা, তারা তাদেরকে সমস্ত ঘটনা জানায়। আজকে তৃণমূল কংগ্রেস বলেছিল যে সন্দেশখালীতে কিছুই হয়নি, কিন্তু আজকে দিলীপ মল্লিক থেকে শুরু করে এই সমস্ত নেতাদের বিরুদ্ধে যে সমস্ত অভিযোগ আসছে, যে দিলীপ মল্লিকের লোকেরা একজন মহিলাকে মুখ বেঁধে রাত্রিবেলা তুলে নিয়ে যাওয়ার চেষ্টা করে। হয়তো তিনি যদি নিজেকে ছাড়াতে না পারতেন বা তার মেয়ে যদি চিৎকার না করত, তাহলে হয়তো আজকে সেই মহিলার সাথে ধর্ষণও হয়তো হয়ে যেত। অতএব তৃণমূল কংগ্রেসকে, আমার মনে হয় তৃণমূল কংগ্রেসের উচিত হবে যে সন্দেশখালীর মহিলাদের সম্মানকে আর ছোট না করে দেখিয়ে আর এই ধরনের স্টিং খেলা বন্ধ করুন, ফেক ভিডিও চালানো বন্ধ করুন। সন্দেশখালীর মহিলাদের সাথে অত্যাচার হয়েছে, তা স্বীকার করে নিয়েছে আপনার দলের পঞ্চায়েত সমিতির যিনি সদস্যা, তিনি এবং তার পরিবারের লোকেরা। এমনকি তার সাথেও তাকেও কুপ্রস্তাব পাঠানো হয়েছে। তাকে বলা হয়েছে যে তোমার বিশেষ ছবি পাঠাতে। আজকে ভাবা যায় তৃণমূল কংগ্রেস কোন রাজনৈতিক দলে পরিণত হয়েছে। আমি তো বাংলার মহিলাদের কাছে আবেদন জানাবো যে আপনারা আপনাদের পরিবারের লোকেদেরকে এবং আপনারা নিজেরাও তৃণমূল কংগ্রেস হইতে দূরে থাকুন। তৃণমূল কংগ্রেসের সাথে থাকলে পরে আপনাদেরও আগামী দিনে সামান্য ছোটোখাটো সুযোগ সুবিধে পাওয়ার নাম করে আপনাদের সাথে এই ধরনের শ্লীলতাহানি হোক বা এই ধরনের আপনাদের সাথেও ব্যবহার হতে পারে। আপনারা বলছেন ফেক ভিডিও, এবং তারপরে দেখা গেল 161 জনের বিরুদ্ধে পাল্টা মামলা করা হলো অভিযোগকারী, আবার নতুন করে উত্তপ্ত সন্দেশখালী। দেখুন, সন্দেশখালীতে পুলিশকে ব্যবহার করে বারবার চেষ্টা করা হচ্ছে যে সন্দেশখালীর গোটা ঘটনাকে ঢেকে দেওয়ার জন্য। আজকে সেই জন্য যারা অভিযোগকারী তাদেরকে সবসময় ভয় দেখানোর চেষ্টা করা হচ্ছে। আপনারা দেখলাম যে দিলীপ মল্লিকের নেতৃত্বে কিভাবে একজন মহিলাকে, যিনি প্রতিবাদী মহিলা, তাকে তুলে নিয়ে যাওয়ার সমস্তভাবে চেষ্টা হলো। এবং শুধু তাই নয়, এই মহিলা আমাদের ওখানে যিনি লিগাল সার্ভিস দিচ্ছেন, আমাদের যে লিগাল টিম, তাদের কাছে অভিযোগ করে যে তাকে
বারবার থ্রেট করা হচ্ছে যেন তিনি অভিযোগ তুলে নেন, এবং যারা তার মুখ বেঁধে চেপে তুলে নিয়ে যাওয়ার চেষ্টা করেছিল তারা সেখানেও বলে যে তুমি কোর্টে গিয়ে বলবে যে এই ধরনের কোনো ঘটনা ঘটেনি, এবং এই ধরনের কোনো ঘটনা ঘটেনি, এটা বিজেপি সাজিয়ে বলতে বলেছে, বিজেপি বানিয়ে বলতে বলেছে, তাই আমি বলেছি, তাহলে পরে তোমাদের সব সমস্যার সমাধান হয়ে যাবে। এই যে মানসিকতা, এই যে চিন্তা, এটা পরিষ্কার সামনে চলে আসছে। এই তৃণমূল কংগ্রেস এইভাবে পুলিশকে দিয়ে ভয় দেখিয়ে পুরো ঘটনাটাকে উল্টে দেওয়ার চেষ্টা করছে। আমরা তো আগে থেকে দেখতে অভ্যস্ত, বীরভূমে আপনাদের সেই প্রখ্যাত বা কুখ্যাত বলা ভালো সাগর ঘোষ হত্যাকাণ্ড, তার ছেলে রাতারাতি অনুব্রত মণ্ডলের সাথে দেখা করে পরিবর্তন হয়ে গেল, না আমার বাবা খুন হয়নি, এমনি আকাশ থেকে একটা বোম পড়েছিল তাতে ফেটে বাবা মারা গেছে। তো আমরা দেখে অভ্যস্ত তো বাংলায়। মাস্টারমশাই আপনি কিছু দেখেননি, সেই মাস্টারমশাই এখন মাস্টারমশাইদেরকে চুপ করানোর চেষ্টা হচ্ছে তৃণমূল কংগ্রেসের তরফ থেকে। তৃণমূল বলছে এই মহিলা গণধর্ষণের অভিযোগও করেছে, এই মহিলা প্রতিবাদীদের মহিলা যার কথা বলছেন তিনি গণধর্ষণের অভিযোগও করেছে, তৃণমূল বলছে এটা তাদের ফাঁসানোর চেষ্টা। আচ্ছা, আমি যদি তর্কের খাতিরে কিছুক্ষণের জন্য ধরে নিই যে এই মহিলা ফাঁসানোর চেষ্টা করছে, তাহলে তৃণমূল কংগ্রেসের পঞ্চায়েত সমিতির মহিলা সদস্যা তিনি কি কেন বলছেন, তিনি কেন বলছেন? আর কে 160, তৃণমূলই তো দুদিন আগে গলা ফাটিয়ে চিৎকার করছিল শেখ শাহজাহানকে কে ধরেছে, আমরা ধরেছি। আচ্ছা, কেন ধরেছেন? আমরা পরিবারের সাথে যোগাযোগ রাখছি, আমাদের নেতৃত্ব সেখানে পরিবারের সাথে দেখা করতে যাবে, আমরা পরিবারকে সমস্ত রকম সহযোগিতা আমরা করব, এবং চিন্তা নেই, যদি কেউ এর পেছনে থাকে, অপরাধী কেউ থাকে, তাকে শেষ পর্যন্ত নিয়ে যাব, শাস্তি পর্যন্ত নিয়ে যাব। দেখুন, পশ্চিমবঙ্গে তো তৃণমূল কংগ্রেস বলে যে বিজেপির যত কর্মী খুন হয় তারা সবাই আত্মহত্যা করে, সবাই আত্মহত্যা করতে বাধ্য হয়। কিন্তু তৃণমূল কংগ্রেসের নতুন প্লয়, মৃতদেহ নিয়ে রাজনীতি কে করে, 11 সালের আগের ঘটনাগুলো একটু রিওয়াইন্ড করুন, তাহলেই বুঝতে পারবেন। আপনাদের কর্মী ঝুলন্ত দেহউদ্ধার, গোসাবায় তৃণমূল কংগ্রেসের কর্মী ঝুলন্ত দেহউদ্ধার, কোথাও আইএসএফ এর সঙ্গে তৃণমূলের সংঘর্ষই পঞ্চম দফার আগে কি কোনোভাবে রাজনৈতিক সংঘর্ষ বাড়ছে? মানে আরেকটার সঙ্গে যুক্ত করে দিই, আপনারা কি অভিযোগ আনবেন ভোট পরবর্তী হিংসা এখন থেকেই শুরু হয়ে গেল? দেখুন, অলরেডি আমরা চিঠি দিয়েছি নির্বাচন কমিশনকে যে কমসে কম 1 মাস যেন ভোট গণনার পর অর্থাৎ 4 তারিখের পর কেন্দ্রীয় বাহিনীকে রাখার ব্যবস্থা পশ্চিমবঙ্গে হয়, নচেত পশ্চিমবঙ্গে পোস্টপোল ভায়োলেন্স আবার হতে পারে। তবে তার সাথে আমি এটাও তৃণমূল কংগ্রেসের নেতাদেরকে মনে করাবো যে এখনও পর্যন্ত প্রায় 200-র কাছাকাছি কিন্তু তৃণমূল কংগ্রেসের নেতা, নিচু তলার যারা কর্মী, তারা কিন্তু পোস্টপোল ভায়োলেন্সে জেলের ভেতরে আছে। তো যাদের জেলে যাওয়ার ইচ্ছে তারা পোস্টপোল ভায়োলেন্সে পার্টিসিপেট করবে, অসুবিধা নেই, আমরা জেলে পাঠিয়ে ছাড়বো কাউকে না। মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন ভোটের আগে দক্ষিণ চব্বিশ পরগনার উত্তপ্ত হয়ে উঠেছে, পুজোগিরিতে মাথা ফাটানো বিজেপি কর্মী নেতারা, অভিযুক্ত শাসক দল জয়নগরে তৃণমূল বিজেপি সংঘর্ষ। দেখুন, জয়নগর সহ দক্ষিণ 24 পরগনার বিস্তৃত এলাকায় আপনারা জানেন ডেমোগ্রাফিও চেঞ্জ হয়ে গেছে বিগত 50 বছরে, এবং তার সাথে তৃণমূল কংগ্রেসের সন্ত্রাসবাদীদের অত্যাচার বেড়েছে। তো স্বাভাবিকভাবে সেখানে শান্তিপূর্ণ ভোট হবে এটা তো আশা করা যায় না। আমি নির্বাচন কমিশনকে বলবো আরও কড়া হাতে আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ করার জন্য। কেন্দ্রীয় বাহিনীর কি আরো বেশি অ্যাক্টিভ হওয়ার প্রয়োজন রয়েছে? দেখুন, কেন্দ্রীয় বাহিনী নির্বাচন কমিশনের আন্ডারে আছে, নির্বাচন কমিশন পুলিশকে দিয়ে কেন্দ্রীয় বাহিনীকে পরিচালনা করার চেষ্টা করছেন। পুলিশকে দিয়ে পরিচালনা করা যাবে না, পুলিশ এখানে বায়াস, এখানে দেখতেই তো পাচ্ছেন নরেন্দ্র মোদী নমিনেশন দিচ্ছে ডিএম নিয়ম অনুসারে, বসে সেই নমিনেশন দিচ্ছেন, এবং নরেন্দ্র মোদী ভারতবর্ষের প্রধানমন্ত্রী হয়ে দাঁড়িয়ে আছেন। আর অভিষেক বন্দ্যোপাধ্যায় নমিনেশন যখন দাখিল করতে যাচ্ছেন, ডিএম তরাক করে লাফিয়ে চেয়ার থেকে উঠে যাচ্ছেন। তো তার মানে কি, প্রশাসন দলদাস, চাকর। এখানকার ডিএমরা হচ্ছে তৃণমূল কংগ্রেসের চাকর, ডিএম আর এসপিরা। মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন যে ইন্ডি জোটকে, মানে ইন্ডিয়া যে জোট, সেই জোটকে তিনি বাইরে থেকে সমর্থন করবেন। এ রাজ্যে সিপিএম আর কংগ্রেস ইন্ডি জোটের মধ্যে গাঁও মানে না আপনি মরুন। মমতা ব্যানার্জি হলদিয়াতে বলেছে অল ইন্ডিয়া লেভেলে আমাকে অনেকে ভুল বলেছে, জোট আমি করেছি, জোটে আমি আছি। রাজ্যের কংগ্রেস এবং সিপিএমকে একটিও ভোট দেবে না, ওরা বিজেপির টাকায় ভোট করছে। দেখুন, মমতা বন্দ্যোপাধ্যায়ের অবস্থা হচ্ছে গাঁও মানে না আপনি মরুন। ওনার সমর্থন তো কেউ চাইনি, প্রয়োজনই পড়বে না।
ইন্ডির পিন্ডি চটকে গেছে, আর সমর্থন দিয়ে কী হবে? অলরেডি 270 সিট বিজেপি জিতে গেছে। আর বিরোধী দল হওয়ার জন্য যদি কম পড়ে, বিরোধী দল নেতা হওয়ার জন্য যদি কম পড়ে, তখন সমর্থন বাইরে থেকে দিতে পারে, কিন্তু কাজে লাগে না তো ওটা। যে দল বিরোধী দল হবে তাকে নিজের ক্ষমতায় সিটগুলো জিততে হবে। মুখ্যমন্ত্রীর এই ঘোষণাটা কেন? রাজনৈতিক কি তাৎপর্য এই ঘোষণা? না না, রাজনৈতিক তাৎপর্য হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় একটা চেষ্টা করছেন যে যেহেতু মুসলিম ভোট ওনার থেকে ভেঙে অন্যদিকে যাচ্ছে, সেটাকে নিজের দিকে টানার জন্য, আর কিছু নয়। মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন যে নন্দীগ্রামে প্রতারণা করে তাকে হারাতে তিনি বদলা নেবেন। দেখুন, আমরা বাংলায় ছোটোবেলা থেকে শুনে এসেছি, নাচতে না জানলে উঠোন বেঁকা। তো উঠোন বেঁকা আছে, এখন অসুবিধা নেই। রাজনীতিতে হার জিত থাকেই, এতে অত রাগ করার কি হয়েছে? কখন আপনি হারবেন, কখন আপনি জিতবেন, এটাই তো স্বাভাবিক। মিলে নন্দীগ্রামে গণহত্যা করেছিল, সিপিএম এর সঙ্গে হাত মিলিয়ে 15 দিন বাড়ি থেকে বেরোননি। বাপ্পাটা বলতে গ্রেপ্তারে শিশির অধিকারী এবং শুভেন্দু অধিকারী। দেখুন, আমি যতদূর জানি যে নন্দীগ্রামের আন্দোলন না হলে মমতা বন্দ্যোপাধ্যায়ের ক্ষমতায় আসা সম্ভব ছিল না। এবং নন্দীগ্রামে যে আন্দোলন হয়েছিল তাতে অধিকারী পরিবার, অর্থাৎ শিশির অধিকারী, সম্মানীয় শিশির অধিকারী এবং বর্তমানে আমাদের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, তাদের দুজনের অবদান অনস্বীকার্য। সেই জেলার মানুষ থেকে শুরু করে তৃণমূল কংগ্রেসের ভেতরেও যারা আছে তারা প্রত্যেকেই স্বীকার করেন। মমতা বন্দ্যোপাধ্যায় কোথায় ছিলেন তখন? আজকে মুখ্যমন্ত্রীকে হত্যা করেছে, তারা প্রচুর টাকা পয়সা করেছে, আমার হাত ধরে অনেকবার ইলেকশনে জিতেছে, যাদের কোটি কোটি টাকার সম্পত্তি, তারা বিজেপিতে গেছে টাকা বাঁচাতে। ওয়াশিং মেশিন ভাজপা চুরি করে বিজেপিতে গেলেই সব। দেখুন, মমতা বন্দ্যোপাধ্যায়কে আগে জিজ্ঞেস করুন, আচ্ছা আপনিই বলছেন কোটি কোটি টাকা করেছে, কোন সময় করেছে? যখন আপনার পার্টিতে ছিল তখন সেই টাকাকে আপনার চোখে লাগেনি, এখন সেই টাকা চোখে লাগছে। তখন যদি ওই টাকা বৈধ হয়ে থাকে তাহলে এখনও সেই টাকা বৈধ নয়। তো আপনি বলছেন তখন টাকাতে, এখন যদি টাকার কথা বলছে তখন কেন বলেননি? তো ওয়াশিং মেশিনটা কে? ও নিজের বেলা আটি ছুটি, যে সেটা তো চলবে না। অজয় কুমার ভট্টাচার্য 14 জনের হাতে নাগরিকত্ব তুলে দিলেন। এই রাজ্যে তৃণমূল বলছে সিএ করলে আপনাকে তাড়িয়ে দেওয়া হবে, বন্দি করে রাখা হবে। কোথাও একটা ভুল মেসেজ। দেখুন, 14 জনের হাতে তুলে দিয়েছেন, আরও প্রায় 300 জনকে, মানে টোটাল 300 জনকে নাগরিকত্ব দেওয়া হচ্ছে প্রথম ফেজে। কিন্তু কাউকে তাড়িয়ে দেওয়া হচ্ছে না, কোথাও যাওয়ার বিষয় নেই। আপনারা সবাই দেখলেন পশ্চিমবঙ্গেও আগামী দিনে নাগরিকত্ব দেওয়ার ব্যবস্থা হবে। পশ্চিমবঙ্গে আগে আমরা ভোটের পর ক্যাম্প করব গৃহ মন্ত্রণালয়কে নিয়ে, যে কীভাবে সিএতে অ্যাপ্লাই করতে হবে এবং সিএ করার ফলে কি কি উপকার হবে। তার ফলে মানুষ যেহেতু কমপ্লিকেটেড, অনেকে ইংরেজি বোঝেন না, সেটা বাংলায় কীভাবে সুন্দর করে ফর্ম ফিল আপ করতে হবে, সেই সমস্ত কিছু আমরা করিয়ে নাগরিকত্ব দেব। এবং আমি গ্যারান্টি দিচ্ছি কারো কোনো সমস্যা হবে না, কাউকে কোথাও যেতে হবে না, কারো চাকরি যাবে না। এমনকি আপনি যদি বাংলাদেশ থেকে এসে চাকরিও করেন, সেই চাকরিও আপনার বহাল থাকবে। জমি কিনেছেন সেটা বহাল থাকবে, বাড়ি কিনেছেন সেটা বহাল থাকবে, বাড়ি করেছেন বহাল থাকবে, কোনো অসুবিধা হবে না। মিথ্যে প্রচার করছে মুখ্যমন্ত্রী, এবং সেটাই 14 জনকে নাগরিকত্ব দেয়া থেকে প্রমাণ হয়ে গেল। চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিলাম আমরা যে মুখ্যমন্ত্রী মিথ্যেবাদী। ভোটের আগে আয়কর ভাঙা উদ্ধার 1 কোটি টাকা। 6,000 বিজ্ঞাপন সংস্থার অফিসে তল্লাশি, নাম জড়ালো 9 নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর মিতালি সাহা। না, তৃণমূল কাউন্সিলরের বাড়িতে পড়েনি ছাপা, পড়েছে হচ্ছে কয়েকটি যারা অ্যাডভার্টাইজমেন্ট সংস্থা আর কি, তাদের ওখানে। তো স্বাভাবিকভাবে সেই অ্যাডভার্টাইজমেন্ট সংস্থাগুলো বাড়িতে যখন 1 কোটি, আমি যতদূর খবর পেয়েছি 2টো জায়গা থেকে 50 লাখ 1 কোটি টাকা পাওয়া গেছে। তো স্বাভাবিকভাবে তারা তার জবাব দেবে। তো তৃণমূল কংগ্রেসের নেত্রীর নাম জড়াবে না, সেটা কীভাবে হতে পারে? তৃণমূল মানেই তো টাকা, টাকা মানেই তো তৃণমূল। সেটা তো মা মাটি মানুষের সরকার। ওই মাটি টাকা, টাকা মাটি, রামকৃষ্ণদেব বলে গেছিলেন। ওটাকেই তৃণমূল একটু চেঞ্জ করে নিয়ে নিজেদের মোটো বানিয়ে নিয়েছে। মুখ্যমন্ত্রী আজ বলছেন পূর্ব মেদিনীপুরে সবচেয়ে বেশি চাকরি চুরি হয়েছে, কে টাকা তুলেছে আমি জানি, আমার কানে কানে এসে বলে যাবেন, কারো কোনো ক্ষতি হতে দেব না, কারো চাকরি যাবে না। দেখুন, মুখ্যমন্ত্রী যতই চেষ্টা করুন, যারা টাকা দিয়ে চাকরি পেয়েছেন তাদের চাকরি যাবেই, কোনোভাবে উনি বাঁচাতে পারবেন না। হ্যাঁ, যারা যোগ্য, যারা বৈধভাবে চাকরি পেয়েছেন তাদের চাকরি থাকবে। কিন্তু প্রশ্ন হচ্ছে উনি কার দিকে ইশারা করছে সেটা বড় কথা নয়, বড় কথা হচ্ছে কার সময়ে চাকরিগুলো হয়েছে। ক্যাবিনেটের মাথা কে ছিলেন? মুখ্যমন্ত্রী নিজেই মানছেন, তার মানে ওনার আমলে চুরি হয়েছে। যাতে এই মুখ্যমন্ত্রী ইমিডিয়েট জেলে যাওয়া উচিত। জেলের বাইরে 1 মিনিট সময় থাকা মানে ভারতবর্ষের জুডিশিয়ারি তথা বিচার ব্যবস্থার অপমান।
বলছি যোগ্য অযোগ্যদের সেপারেশনটা কিভাবে হবে বলে আপনি মনে করেন? এ তো এসএসসির দায়, এসএসসিকে করতে হবে যোগ্য অযোগ্য কীভাবে হবে, তাদের তো ব্যাক ফাইল থাকার কথা। এবং আমি যতদূর জানি সিবিআই ইডি যে সংস্থা, বেসরকারি সংস্থাকে রাজ্যের সরকার বা তথা এসএসসি দায়িত্ব দিয়েছিল, তাদের কাছ থেকে একটি তথ্য বা শিটও পেয়েছিল, কিন্তু তখন এসএসসি সেটাকে মান্যতা দেয়নি, অথেন্টিকেট করেনি। এখন এসএসসি বলছে আমরা অথেন্টিকেট করব সেই তথ্যকে। সুপ্রিম কোর্ট আজকে ডিরেকশন দিয়েছে এনফোর্সমেন্ট রেডারকে যে তারা ডাইরেক্টলি কোনো অ্যারেস্ট করতে পারবে না, ইভেন আফটার দ্য রেড তাদেরকে অ্যারেস্টের জন্য স্পেশাল কোর্টের পারমিশন লাগবে। দেখুন, সুপ্রিম কোর্টের রায় হতে মানতে হবে, কিন্তু বিষয়টি হচ্ছে সুপ্রিম কোর্টের এই ধরনের রায়ের ফলে তার কনসিকুয়েন্সেস কী হচ্ছে। যেমন 8,000 এসএসসি অনুসারে 8,000 অযোগ্য শিক্ষক এই মুহূর্তে স্কুলে পড়াচ্ছেন ছাত্রছাত্রীদেরকে। তাহলে অযোগ্য শিক্ষকরা যদি পড়ায় তাহলে তাদের পড়ানোর যোগ্যতা নেই। তাহলে সেই শিক্ষকের কাছে যে ছাত্রছাত্রীরা পড়েছেন এতদিন বা আগামী দিনেও পড়বেন, কোর্টের জন্য পড়তে বাধ্য হচ্ছে তারা, তাদের ভবিষ্যৎ কী হবে? তারা কি যোগ্য ছাত্রছাত্রী তৈরি হবে? আচ্ছা, আর ইডির বিরুদ্ধে বা ইডিকে যে রায় দান করেছেন, আপনারা বললেন যে তাদেরকে স্পেশাল কোর্টের অনুমোদন নিতে হবে, তাহলে তো অপরাধীরা পালিয়ে যাবে। আপনার বাড়িতে ছাপা পড়ল, আপনি বিজনেসম্যান, আপনার বাড়ি থেকে 50 কোটি টাকা পাওয়া গেল, তারপর আপনাকে স্পেশাল কোর্টে ইডিকে যেতে হবে, গিয়ে আপনি পারমিশন নিয়ে আসবেন অ্যারেস্ট করার জন্য, ততক্ষণে পগার পার। ইলাম বাজারে আপনাদের বিজেপি করে 30টা পরিবার, ওরাকে যে পানীয় জল, তাদের অবস্থা অত্যন্ত সংকটজনক। দেখুন, আমার মনে হয় আমার কিছু বলার থেকে প্রশ্নটা মুখ্যমন্ত্রীকে করা উচিত, যে বিজেপি করা যদি কি অপরাধ হয় এবং তার জন্য জল বন্ধ করে দেয়া হচ্ছে, এই ধরনের মধ্যযুগীয় মানসিকতা তৃণমূল কংগ্রেস এখন চালিয়ে যাচ্ছে, ভাবতে সত্যি অবাক লাগে। এবং তারা নাকি বাংলার সংস্কৃতি বড় বড় কথা বলে, বিজেপি নাকি বাংলাকে বোঝে না, তৃণমূল কংগ্রেস নাকি বাংলা নিয়ে পিএইচডি করে ফেলেছে। কি পিএইচডি করেছে সে তো দেখতেই পাচ্ছি আমরা, এটা বাংলার সংস্কৃতি নয়। অবশ্যই আমাদের তরফ থেকে সমস্ত খোঁজ খবর চলছে। সেটা হচ্ছে যে আজকে মোল্লারপুরে অভিযুক্তকে মাধ্যমের হাত থেকে উদ্ধার করতে গিয়ে আক্রান্ত পুলিশ, গ্রামবাসীকে তারা বেধড়ক মার, পালিয়ে প্রাণ রক্ষা, আহত 2 অফিসার সহ 5 জন। শুধু পুলিশ কেন, বিএলআর অফিসাররা মার খাচ্ছে। নদী থেকে জেসিবি দিয়ে বালি তোলা হচ্ছে, সেখানে বিএলআর অফিসাররা গেলে মার খাচ্ছে। আমার জেলাতেও এই ধরনের ঘটনা ঘটেছে, বিভিন্ন জায়গায় এই ধরনের ঘটনা দেখতে পাওয়া যাচ্ছে। তার মানে কি, প্রশাসনের উপরে জনগণের কোনো বিশ্বাস নেই, প্রশাসনকে বিন্দুমাত্র বিশ্বাস করছে না জনগণ। তার কারণ এই পুলিশ তৃণমূলের দালাল হয়ে কাজ করতে দেখেছে জনগণ, তৃণমূলের হয়ে কাজ করতে দেখেছে, তো স্বাভাবিকভাবে সেই পুলিশের উপরে সাধারণ মানুষের ভরসা থাকবে কেন? তৃণমূলের তরফ থেকে অভিযোগ করা হচ্ছে এই ঘটনায় আপনাদের মদতে পুলিশের উপরে হামলা হয়েছে, বিজেপির মদতে। দেখুন, বিজেপির যদি এত ক্ষমতা থাকতো যে পুলিশকে পেটাচ্ছে, তার আগে আমরা তৃণমূলকেই পেটাতাম, পুলিশকে কেন পেটাতে যাব? গোড়া কাটলেই তো গাছ শুকিয়ে যাবে, পুলিশ তো তৃণমূলের জন্যই আছে। শাসনে সকাল থেকে টিএমসি আর আইএসএফ এর মধ্যে দফায় দফায় মারপিট, তাতে শাসন থানায় নৌসাদ সিদ্দিকী যান, ব্যাপক কাটাকাটি হয়। ছবিতে আইসিকে নৌসাদ সিদ্দিকী দালাল বলেন এবং একজন অ্যাডিশনাল এসপি সেখানে উপস্থিত ছিলেন। তিনি বলেন যে আপনি এইভাবে সরকারি কর্মীদের দালাল বলতে পারেন না। দেখ, দালাল শুনে লজ্জা পেয়েছে, কমসে কম এইটুকু তো বোধোদয় হয়েছে পুলিশের, এটা ভালো লাগছে দেখে শুনে আমাদের তো। কিন্তু বিষয়টি হচ্ছে যে ভোট এলে প্রতিবার এইভাবে প্রাণহানি হবে, বোমা চলবে, গুলি চলবে। আমি গত পঞ্চায়েত ভোট থেকে এই একটা প্রশ্নই বারবার তুলে যাচ্ছি, উত্তর এখনও পাইনি। 45 জনের উপরে মারা গেল পঞ্চায়েত ভোটে, দায়টা কার? দায়ভার তো কাউকে না কাউকে নিতে হবে। আপনি যদি কাউকে অ্যাক্সিডেন্টও করে মেরে ফেলেন, তাহলে তো আপনাকে গিয়ে কোর্টের দ্বারস্থ হতে হয়, আপনাকে জামিন নিতে হয়। কিন্তু অদ্ভুতভাবে ভোটের নামে প্রতিবার, সে পঞ্চায়েত নির্বাচন হোক, বিধানসভা নির্বাচন হোক, অথবা লোকসভা নির্বাচন হোক বা মিউনিসিপ্যালিটি নির্বাচন, কারো মাথা ফাটছে, কারো জীবন যাচ্ছে, কারো হাত ভাঙছে, কারো পা ভাঙছে, কিন্তু দায়ী কেউ নয়। আশ্চর্যভাবে দায়ীটাকে, কাউকে না কাউকে তো শাস্তি পাওয়া উচিত। সেই দায়ভারটা আমার মনে হয় এখন এই মুহূর্তে সময় এসেছে সেই দায়ভারটাকে ন্যস্ত করার জন্য, যে কার উপরে দায়ভার বর্তাবে। আজকে সতর্ক করেছেন আপনাদের প্রার্থী অগ্নিমিত্রা পাল, সেখানে তিনি বলেছেন যে আমার কর্মীদের গায়ে হাত তুললে মেদিনীপুরে আগুন জ্বলবে, স্তব্ধ করে দেবো না রাস্তা। আরে মেদিনীপুরের এসপি তো ওই ডায়মন্ড হারবার থেকে গেছে, ও ডায়মন্ড হাবড়া মডেলের এসপি, ওটা ও এসপি না, তৃণমূল কংগ্রেসের একদম 1 নম্বর একনিষ্ঠ কর্মী। ওই এসপিকে দিয়ে রেখে ভোট করানো যাবে না আমার মনে হয়।
ওই এসপিকে কান ধরে নির্বাচন কমিশনে সরিয়ে দেওয়া উচিত, ওকে পুলিশের চাকরি থেকে সরিয়ে দেওয়া উচিত, কিন্তু পারবে না সেটা মনে হয়, কিন্তু আপাতত ভোটের আগে কমসে কম সরিয়ে দেওয়া উচিত। ঝাড়খণ্ডের একজন মন্ত্রী গ্রেপ্তার আলমগীর আলম, গত 6 তারিখ তার বাড়ি থেকে 37 কোটি টাকা উদ্ধার হয়েছিল। দীর্ঘ 9 ঘন্টা জেরার পর গ্রেপ্তার। গ্রাম উন্নয়ন মন্ত্রক মন্ত্রী ঝাড়খণ্ডের, তার যিনি আত্মসহায়ক, তার পরিচারকের ঘর থেকে প্রথম ক্ষেপে 31 কোটি উদ্ধার হয়, তারপরে আপনি আরও বললেন 6 কোটি, প্রায় 37 কোটি উদ্ধার হয়েছিল। তো এখন স্বাভাবিকভাবে সে গ্রেপ্তার হয়েছে, কিন্তু এখনও এগিয়ে বাংলা। 51 কোটিতে আমাদের দাদা এবং তার বান্ধবী আছে, ওরা তো সবাই 37, আমরা 51, আমরা এগিয়ে বাংলা, এখন আমরা এগিয়ে আছি, চিন্তা নেই। আন্দোলনকারীরা আক্রান্ত হয়েছেন ডেপুটেশন দিতে গিয়ে। আন্দোলনকারীদের অভিযোগ যে স্থানীয় তৃণমূল নেতা বা বিধায়ক নরেন চক্রবর্তীর অনুগামীরা তাদের উপরে হামলা চালিয়েছে। শিক্ষকদের উচিত নরেন চক্রবর্তীর বাড়িতে গিয়ে বসে থাকা, ধর্ণা দেয়া। নরেন চক্রবর্তী তার শিক্ষার মর্ম বুঝবে না, রতনে রতন চেনে, বাকিটা আপনারা জানেন। তো নরেন চক্রবর্তী সেটাই চিনবেন, ভাগাড়টা হলে চিনতে পারতেন।